আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশ আর নীল কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াক করতে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। আরে দাদা দাদা, এত জোরে যাস না, আমি আর যেতে পারছি না রে, আমি হাঁপিয়ে গেছি, আমি একটু বসবো। সে কি রে, কি বলছিস? এত তাড়াতাড়ি তুই হাঁপিয়ে গেলি? না না না, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে নাকি? আমরা এই তো কিছুক্ষণ আগে এলাম রে, আর একটু মর্নিং ওয়াক না করলে হবে? শরীরটাকে ফিট রাখতে হবে ভাই। চল চল চল, এখনই বসা যাবে না, চল আর একটু হেঁটে নি। না রে দাদা, সত্যি বলছি, খুব হাঁপিয়ে গেছি রে, খুব টায়ার্ড লাগছে। প্রথম দিনই আসলে অনেকটা হাঁটলাম, এখন তো হেঁটে আবার বাড়িতে যেতে হবে, এখানে একটু রেস্ট নি। তুই একটু বস না দাদা, তারপরে বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা, তুই যখন এত করে বলছিস যে এখানে বসে একটু রেস্ট নিবি, ঠিক আছে। আসলে আমি তো ভুলেই গেছিলাম তুই অসুস্থ, অনেক রকম ওষুধ খাচ্ছিস, ঠিকই আছে, শরীরটা একটু দুর্বল হবেই, কিন্তু শোন, রোজ কিন্তু মর্নিং ওয়াক করতে আসতে হবে। শরীরটাকে ফিট রাখতে গেলে কিন্তু সকাল সকাল উঠেই মর্নিং ওয়াকটা কিন্তু করতে হবে ভাই, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিই, তারপরে কালকে আবার আসবো। আচ্ছা দাদা, আমি কি আগে ওই জায়গাটাতে এসেছি? মানে তুই আর আমি কি আগে ওই রকম সকাল সকাল জগিং করতে বেরোতাম? আমার কিন্তু কিছুই মনে পড়ছে না। না রে ভাই, এই পাড়াতে তো আমরা 1 বছর হলো এসেছি, বাড়িটা 1 বছর হলো কিনেছি, তো এখানে আর মর্নিং ওয়াক করতে বেরোনো হতো না রে। সকাল সকাল কাজে বেরিয়ে যেতাম, যে যার যার, আমিও চলে যেতাম থানাতে, তুইও চলে যেতি হসপিটালে, তো এইভাবে শরীরচর্চা আর করা হতো না। কিন্তু আমরা যখন আগে গ্রামের বাড়িতে থাকতাম, তোর গ্রামের বাড়িটা মনে পড়ে ভাই? ওইখানে আমরা কত মজা করতাম বল, সকালবেলা উঠেই আমরা মাঠে দৌড়াতাম। হ্যাঁ সত্যি, ওই দিনগুলো কত ভালো ছিল। এই তোর ওই দিনগুলোর কথা কি কিছু মনে পড়ে? গ্রামের বাড়ি? আমরা আগে গ্রামের বাড়িতে থাকতাম? না না, আমার তো এটাও কিছু মনে পড়ছে না, কিন্তু আমার দেখতে ভীষণ ইচ্ছা করছে। এই দাদা চল না, একদিন সবাই মিলে আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, এই কথাটা তুই খারাপ বলিসনি, গ্রামের বাড়ির কথা আমারও ভীষণ মনে পড়ে। কত বছর হয়ে গেল যায় না। আর তুই তো লাস্ট গিয়েছিলি, তুই মাকে আর রাধাকে এই নতুন বাড়িটা হওয়ার পর তো তুই গ্রাম থেকে মাদেরকে নিয়ে এসেছিলি, ওগুলো কথা তো তোর কিছুই মনে নেই, আর আমি তো সেইটাও যাইনি। সত্যি আমার খুব মনে পড়ে রে গ্রামের বাড়ির কথা। দেখি এদিকটা ছুটি ম্যানেজ করে যদি যেতে পারি, আজকে গিয়ে মায়ের সাথে আলোচনা করি, আর থানাতেও গিয়ে দেখি কতদিন ছুটি ছাটা পাই। আচ্ছা ভাই চল, আর দেরি করে লাভ নেই, তোকে আবার আজকে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সেটা মনে আছে তো? চল তাহলে যাই, বাড়ি গিয়ে চা খাই। আর তারপর আকাশ আর নীল সকালের মর্নিং ওয়াক সেরে বাড়ির দিকে গেল। আর এদিকে আমাদের নেহা, বর্ষা আর দিয়া, ওরা তিনজনে মিলেই নেহার ঘরে বসে সকালে চা খাচ্ছে আর গল্প করছে। সত্যি বড় বৌদি, সকালবেলা তোমার হাতের এই চাটা না খেলে না একদম ফ্রেশ লাগে না। আর যখনই এই চাটা খেয়ে নিয়ে একদম মুডটা ফ্রেশ হয়ে যায়, আর তারপরে আমাদের তিনজনের এই আড্ডাটা, এটা যদি না হয় তাহলে কিন্তু ভীষণ মন খারাপ লাগে। এটা তুমি একদম ঠিক বলেছো বর্ষা। এই যে সকালবেলা আমার ঘরে বসে আমরা তিনজনে যে চা খেতে খেতে আড্ডাটা দিই, সারাদিনের কত গল্প আমরা করি বলো তো, এটা না হলে সত্যি আমারও ভীষণ মন খারাপ লাগে। ব্যাস এরপরে তো চলে যাবো যে যার যার কাজে। আচ্ছা দিদি ভাই, তোমার দেওর তো এদিকে সকাল সকাল বেরিয়ে গেল হাঁটবে জন্য, দাদা ভাইয়ের সাথে তো চলে গেল। আচ্ছা ওর তো এগুলো এখনো অভ্যাস নেই বলো, অনেক রকম ওষুধও খাচ্ছে, ওর শরীরটা খারাপ লাগবে না তো? সেই কখন গেছে, এখনো কিন্তু ফিরছে না, আমার কিন্তু চিন্তা হচ্ছে। সে কি রে দিয়া, তুই নীলকে নিয়ে চিন্তা করছিস? আরে বাবা, নীল তো ওর দাদার সাথে গেছে, কিছু হলে ওর দাদা ওকে বাড়িতে নিয়ে আসবে না? তুই না সত্যি কি সব যে বলিস, আর সারাদিন ছেলেটা বাড়িতেই থাকে। ভালো তো বল, নিজে থেকে ও বাইরে যেতে চাইলো, এটাতে দেখবি ওর ভালোই হবে। হ্যাঁ ছোট বৌদি, বড় বৌদি তো একদম ঠিক বলেছে, বড়দা ভাই তো সাথে আছে, তাও আবার চিন্তা করছো? শোনো না ছোটদা ভাই, এরকম একটু বাইরে গেলে কিন্তু ছোটদা ভাইয়ের পক্ষেই ভালো। যেমন ধরো যদি হসপিটালে যায় বা রাস্তাঘাটে হাঁটতে বেরোয়, কোনো বন্ধুর বাড়িতে যায়, তাহলে সেগুলো কিন্তু খুব ভালো। আর আমরা কিন্তু সেগুলোই করছি না। ওই সমস্ত পুরোনো জায়গায় যদি ছোটদা ভাইকে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু পুরনো স্মৃতি ছোটদা ভাই তাড়াতাড়ি ফিরে আসতে পারে। কিন্তু দেখো, আমরা বাড়ি থেকেই ছোটদা ভাইকে ছাড়ি না, যেহেতু একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটাই আমরা সবচেয়ে বড় ভুল করছি। বর্ষারা এখানে সবাই মিলে তো কথাই বলছিল, আর তখনই ঘরের ভেতরে আকাশ এলো। সে কি, তোমাদের আজকে এখনো চা খাওয়াই হয়নি? আমরা আজকে তাড়াতাড়ি চলে এলাম, নীলের শরীরটা ভালো লাগছে না, ও ঘরে গেল রেস্ট নিতে, ওকে আবার ডাক্তারের চেক আপের জন্য নিয়ে যেতে হবে আজকে, তারপর আমি আবার থানাতে বেরোবো। নাও নাও, আমাকে একটু চা করে দাও, তাড়াতাড়ি আবার যেতে হবে আমাকে তো। এই তো বর্দা ভাই চলে এসেছে। এই বর্দা ভাই, ছোট ভাই ঠিকঠাক ছিল তো? তোর সাথে ঠিকঠাক করে হাঁটতে পারলো? দেখ না, ছোট বৌদি তো এদিকে ভীষণ টেনশন শুরু করে দিয়েছে, যে ভাবছে দাদা ভাই হাঁটতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ, নীল একদম ঠিকই ছিল, অনেকক্ষণই আমরা হাঁটলাম, বুঝলি তো? আসলে আজকে প্রথম দিন, অনেক রকম ওষুধ পড়ছে, তো বেশি দূর যেতে পারলো না, তো আমরা তারপর একটা বেঞ্চের উপরে বসে পড়লাম, কারণ ও খুব দুর্বল লাগছিল বললো। তো যাই হোক, ও ভীষণ আনন্দ পেয়েছে, কাল থেকে আবার যাবে বলেছে। যাক বাবা, বাঁচলাম। নীলের তাহলে ভালো লাগছে বাইরে যেতে। দাদা ভাই, এখন থেকে কিন্তু তোমাকে ওকে নিয়ে যেতে হবে, রোজ সকালে যেমন করে হোক ওকে কিন্তু মর্নিং ওয়াক পাঠাতেই হবে। আমরা তো কোথাও নিয়ে যাই না বলো, ভয় লাগে আসলে। ওই যে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে ওকে বাইরে কোথাও একা একা ছাড়তেই যেতে ইচ্ছা করে না। যাই হোক, তোমার সাথে মর্নিং ওয়াক করতে গেলে ওরও একটু মনটা ভালো লাগবে, আর দেখি আমরাও যদি কোথাও ওকে একটু বিকেলবেলা করে নিয়ে যেতে পারি। দেখলি তো দিয়া, বাইরে গিয়ে নীলের কত ভালো লাগলো। তুই শুধু শুধু ভয় পাচ্ছিলি। শোন, নীল তো ঘরে গেছে শুনলাম, ও ফ্রেশ হবে, তারপরে আবার তোর দাদার সাথে চেক আপের জন্য যাবে। তুই বরং ওর ঘরে যা, আমি বরং তোদের চাটা ওখানেই পাঠিয়ে দিচ্ছি, আর তোর দাদা ভাইকে একটু চা করে দিই। ও শোনো না, তোমাদেরকে আরেকটা কথা তো বলাই হলো না, আমি আজকে নীলকে গ্রামের বাড়িটার কথা বললাম, তো ওটা শুনে কিন্তু ও গ্রামের বাড়িতে যেতে চাইলো, খুব আনন্দও পেলো। ও বলছে যে গ্রামের বাড়িটা একটু দেখতে গেলে কেমন হয়। তো এক কাজ করি, সবাই মিলে তো অনেকদিন কোথাও যাওয়াও হয় না, এদিকটাতে একটু ছুটি ম্যানেজ করে একটু সবাই মিলে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে কেমন হয় বলো তো? আমি মায়ের সাথে তাহলে আলোচনা করি, আর তোমরাও দেখো এদিকটাতে সবকিছু ম্যানেজ করে যদি সবাই মিলে একটু যাওয়া যায় ঘুরতে। কি কি বলছিস
দাদাভাই গ্রামের বাড়ি, এই দাদাভাই প্লিজ প্লিজ এই প্ল্যানটা কর না রে। গ্রামের বাড়িটাতে যেতে আমারও ভীষণ ইচ্ছে করে। সে কত বছর আগে আমি পড়াশোনার জন্য শহরে গিয়েছিলাম, আর তারপরে এখানে চলে এসেছি, আর কিন্তু গ্রামের বাড়িতে যাওয়া হয় না। এই দাদাভাই চল না যাবো সবাই মিলে। আরে এটা তো দারুণ হবে কার, সত্যি কিন্তু আমরা সবাই মিলে যদি গ্রামের বাড়িতে যাই তাহলে কিন্তু অনেক মজা হবে। কত বছর হয়ে গেল যাই না বলো তো। আর তিন্নি তিথি ওরা সবাই দেখতে পারবে আমাদের গ্রামের বাড়িটা কেমন ছিল। এই সত্যি তুমি প্ল্যান করো না গো, মায়ের সাথে একটু আলোচনা করো। হ্যাঁ, আমি নিজেই তো যাবো জন্যই তো এই প্ল্যানটা করলাম। অনেকদিন তো হলো বাইরে কোথাও যাই না, শুধু কাজ আর কাজ। তো নিজের গ্রামের বাড়ি থাকতে আর অন্য কোথাও কেন ঘুরতে যাবো? কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ওই মজাটাই আলাদা। তো যাই হোক, আগে তো আমাকে যেতে হবে থানাতে, ওখানে ছুটি সবকিছু ম্যানেজ করতে হবে। না এবার আমাকে চাটা করে দাও, তারপরে আমি আগে নীলকে ডক্টরের কাছে চেক আপ করিয়ে তারপরে আবার আমাকে থানাতে যেতে হবে। ঠিক আছে, আমি বাইরে গিয়ে বসছি, তুমি আমাকে চাটা করে দাও। আর এই বলেই আকাশ বাইরে বেরিয়ে গেল। আর এদিকে গ্রামের বাড়ি যাওয়ার কথা শুনে নেহা, দিয়া, বর্ষা খুব খুশি হয়ে গেল। আর এদিকে আমাদের ছোট্ট তিন্নি বাড়ির বাইরে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দূর, আজকেও কেমন মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য কেউ খেলতেও আসছে না। আমার ওই জন্য একদম ভালো লাগছে না, ঘরেও তো ভালো লাগছে না। আর এদিকে বাইরে এসে দেখছি বাইরেও কেউ নেই। এইভাবে থাকা যায় নাকি? এত বৃষ্টি পড়লে কি করে আমরা খেলবো? তিন্নি মন খারাপ করে রাস্তার ধারে দাঁড়াতেই হঠাৎই ও একটা বাচ্চা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পায়। আরে কি ব্যাপার, মনে হচ্ছে একটা কোনো বাচ্চা ডগি কাঁদছে, কিন্তু এখানে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় তাহলে কাঁদছে ডগিটা? ওই দিকটা থেকে একটু দেখি তো। এ বাবা, ওই তো একটা বাচ্চা ডগি। ইস কি কিউট দেখতে। এ বাবা, ওর তো পা থেকে রক্ত বেরোচ্ছে, তার মানে নিশ্চয়ই কেউ ওর পায়ে গাড়ি দিয়ে চাপা দিয়ে চলে গেছে। আহারে কত কষ্ট পাচ্ছে। আমি ওর কাছে যাই, একটু কাছে গিয়ে দেখি। আর এই বলেই তিন্নি ওই বাচ্চা ডগিটার কাছে গিয়ে বসলো। এটা দেখার জন্য ওর কতটা লেগেছে। আহারে, তোর অনেকটা লেগেছে পায়ে, তাই না? খুব ব্যথা পেয়েছিস, খুব কষ্ট হচ্ছে, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তুই ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করবো না। আয় আমার কাছে আয়, দাঁড়া, আমি তোকে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখবি তুই একদম ঠিক হয়ে যাবি। কি রে, তুই আমাকে দেখে এত চিৎকার করছিস কেন? তুই কি আমাকে দেখে ভয় পাচ্ছিস? আরে বাবা, ভয় পাস না, আমি তো তোদের খুব ভালোবাসি। দাঁড়া, আমি এক্ষুনি পিপিকে ডাকবো, পিপি এসে দেখবি তোর পায়ে ব্যান্ডেজ করে দেবে। আর এই বলেই তিন্নি ওর পিপিকে ডাকতে শুরু করলো, কারণ ও জানে একমাত্র পিপি এসে এই ডগিকে ঠিক করতে পারবে। পিপি, ও পিপি, একটু বাইরে এসো না। দেখো না রাস্তায় একটা ছোট্ট ডগির কি হয়েছে। দাঁড়া, এই যে পিপিকে আমি ডাকলাম, এক্ষুনি পিপি দেখবে বেরিয়ে আসবে। তুই কিন্তু এখান থেকে কোথাও চলে যাস না, তাহলে কিন্তু তোর পা আর ঠিক হবে না। তিন্নির ডাক শুনে তার কিছুক্ষণের মধ্যেও বর্ষাও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তিন্নি, কি হলো? এইভাবে চিৎকার করে ডাকলে কেন? কি হয়েছে সোনা? পিপি, তুমি এসেছো? দেখো না পিপি, আমি এই রাস্তার এখানে দাঁড়িয়েছিলাম, আর তখনই না একটা বাচ্চা ডগির কান্নার আওয়াজ শুনতে পেলাম। আর তারপরে ওর কাছে গিয়ে দেখি ওর পা না কেটে গেছে, অনেকটা রক্ত বেরোচ্ছে। পিপি, ওকে তুমি ভালো করে দাও না। কি বলছো তিন্নি? একটা বাচ্চার ডগের পা থেকে রক্ত বেরোচ্ছে? কোথায়? চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আরে বাচ্চাটার কতটা না লেগেছে পায়ে, দেখি আমি কিছু করতে পারি কিনা। ওহো, এই তো বাচ্চা ডগিটা। আহারে পায়ে কতটা ব্যথা পেয়েছে, তারপরেও আবার ওঠার চেষ্টা করছে। না সোনা, তোমাকে উঠতে হবে না, আর ভয় পেও না, আমি তোমাকে একদম সুস্থ করে তুলবো। ইস, কতটা রক্ত বেরিয়ে গেছে। কে যে এরকম অসভ্যের মতো রাস্তা দিয়ে গাড়ি চালায় আর এরকম অবলা জীবগুলোর হাতে পায়ে সব ব্যথা দিয়ে চলে যায়, আবার তাদের কোনো চিকিৎসারও ব্যবস্থা নেয় না। না তিন্নি, আর দেরি করে লাভ নেই, চলো ওকে ভেতরে নিয়ে যাই। আমি ওর রক্তটা মুছে ভালো করে ওষুধ লাগিয়ে তারপরে ব্যান্ডেজ করে দেবো, তারপরে দেখবে ও একদম ভালো হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আর তার কিছুক্ষণের মধ্যেই বর্ষা সেই ডগিটার জন্য তুলো, ব্যান্ডেজ, মলম সবকিছু নিয়ে চলে আসে। এই তো এক্ষুনি হয়ে যাবে। ছটপট করিস না বাবা, তাহলে আমি ঠিকঠাক ভাবে করতে পারবো না। রক্তটা অনেকক্ষণ থেকে পড়ছে, ওই জন্য শুকিয়ে গেছে। দাঁড়া একটু ভালো করে পরিষ্কার করে দিই, তারপরে মলমটা লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিলেই আর জ্বালা করবে না সোনা তোর। আর তারপর বর্ষা খুব আলতো ভাবে সেই বাচ্চা ডগিটার পা থেকে তুলো দিয়ে রক্তটা মুছতে থাকে। পিপি দেখো সাবধানে। উফ, ও কি ছটপট করছে, ওর মনে হয় খুব ব্যথা লাগছে। তোমাকে যেন আবার কামড়ে না দেয়। না তিন্নি, ও আমাকে কামড়াবে না। ও তো বুঝতে পারছে যে আমি ওর উপকার করছি। ওর এই রক্তটা মুছে দিলে, ওকে মলম লাগিয়ে দিলে ওর আরাম লাগবে, ও এটা ঠিক বুঝতে পারছে। আর আমি তো এগুলো করতে ভীষণ ভালোবাসি তিন্নি, তুমি তো জানো যে আমি কোনো জীবজন্তু, পোষ্য এইসব পুষতে ভীষণ ভালোবাসি। ওদেরকে আমি ডেকে তো খাওয়াই বলো। এই যে দেখো না, এক্ষুনি হয়ে যাবে। আর তার কিছুক্ষণের মধ্যেই বর্ষা সেই বাচ্চা ডগিটার পা থেকে সমস্ত রক্ত খুব ভালো মতো মুছে দিয়ে ওখানে মলম লাগিয়ে ওকে ব্যান্ডেজ করে দিল। দেখলে তো তিনি, ওর পাটা কতটা ঠিক হয়ে গেল। রক্তটা মুছে দিয়ে মলমটা লাগাতেই ও কতটা আনন্দ পেল। ওর এখন আর কান্নাকাটি করছে না, দেখছো ও কি সুন্দর করে হাঁটছে আর আমাদের কাছে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কিন্তু চিনেও গেল। ওরা এরকমই হয় জানো তো, ওদের একটু উপকার করলে ওরা সারা জীবন আমাদেরকে মনে রাখবে। আর তুমি আজকে যেটা করলে সেটা খুব ভালো কাজ করেছো। এরকম করেই কিন্তু রাস্তার অবলা জীবজন্তুদেরকে সাহায্য করতে হয়, তাহলে দেখবে ওরাও তোমাকে ভীষণ ভালোবাসবে এবং তুমি তোমার ফ্রেন্ডসদের সাথেও এটা
শেয়ার করবে যে তুমি কি করে আজকে একটা বাচ্চা ডগির পাটাকে ভালো করে তুললে। আর এই ডগিটা দেখবে এখন থেকে আমাদের এখানেই থাকবে, এখানেই খাওয়া দাওয়া করবে, ও আমাদেরকে ছেড়ে যেতেই চাইবে না, ওর খুব মন খারাপ হবে আমাদেরকে ছেড়ে যেতে। হ্যাঁ পিপি, তোমার কথাটা আমি সারা জীবন মনে রাখবো। আর আজকে আমার খুব ভালো লাগছে যে আমি ওর উপকার করতে পারলাম। আজকে যদি আমি ওকে না দেখতে পেতাম তাহলে ও ব্যথাতে কতটা কষ্ট পেত, তাই না পিপি? থ্যাংক ইউ পিপি তোমাকেও, যে তুমি এত সুন্দর করে ওকে ওষুধ লাগিয়ে দিলে। আচ্ছা পিপি, ওকে কিন্তু আমি আর যেতে দিব না, এখানেই ওকে খাওয়াবো। আচ্ছা, ওর তো খিদেও পেয়েছে মনে হয়, এক কাজ করি, আমি ভেতর থেকে ওর জন্য খাবার নিয়ে আসি, তাহলে ও অনেক আনন্দ পাবে আর আমাদের বাড়িতেই থেকে যাবে। আর তারপর তিন্নি সেই বাচ্চার ডগিটার জন্য ঘরের ভেতর থেকে খাবার নিয়ে এলো, আর সেই বাচ্চার ডগিটাও কিন্তু খুব আনন্দ করে সেই খাবারগুলো খেতে লাগলো। তাহলে বন্ধুরা, তোমরা আজকের গল্প থেকে কি শিখলে? যে রাস্তার অবলা জীবজন্তুকে কখনোই আঘাত করতে নেই। আর যদি তোমরা কোথাও দেখো যে এরকম অবলা জীবজন্তু কোথাও ব্যথায় কষ্ট পাচ্ছে, অবশ্যই কিন্তু তাদের উপকার করবে, কারণ তাদের আমরা ছাড়া কেউ নেই। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এরকমই সুন্দর সুন্দর গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।